তাড়াহুড়ো করে আর যাই হোক স্মার্টফোন রিভিউ করা যায় না। গত দিন 15 ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে IQ Neo 9 Pro এই স্মার্টফোনটাকে ব্যবহার করছি। এই স্মার্টফোনটা এই 15 দিন ব্যবহার করে কী কী জিনিস ভালো লাগলো, কী কী জিনিস খারাপ লাগলো, সমস্তটা আজকে তুলে ধরবো। আর বিশেষ করে এই স্মার্টফোনটাকে নিয়ে চর্চা হচ্ছে কারণ এই স্মার্টফোনটা সব থেকে কম দামে বেস্ট পারফরমেন্স অফার করছে। তাহলে পারফরমেন্সই কি একটা স্মার্টফোনের জন্য সব? সফটওয়্যার বলে কিছু হয় না। এর সঙ্গে সঙ্গে এখানে Vivo X100 সিরিজে যে ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছিল সেই সেন্সারটাই ব্যবহার করা হয়েছে। তার মানে কি ফ্ল্যাগশিপ লেভেলের ছবি দিচ্ছে। তাহলে চলো না দেরি করে তো লাভ নেই। প্রথমেই ফোনটার ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, ফোনটা সত্যিই দেখতে সুন্দর লাগছে। পেছনের দিকে যে লেদার ব্যাক প্যানেল ফিনিশটা, ডুয়েল টোন ফিনিশ, লোকে দেখলেই বলবে দাদা এটা কি ফোন। যাই হোক, আমি অফিসে নিয়ে গেছিলাম, বেশ কয়েকজন আমার হাত থেকে ফোনটা নিয়ে জিজ্ঞেস করেছে যে এটা কি স্মার্টফোন। যাই হোক, তবে এর সাথে সাথে একটা খারাপ দিক রয়েছে। এর যে সাদা কালারের পার্টটা সেটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে, ফলে আপনি নোংরা হাতে এটাকে ধরলে কয়েকদিন পরে এটা নোংরা হয়ে গেলে অতটা দেখতে ভালো লাগবে না। না হলে ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু গ্লাস বডি ডিজাইনের সাথে এসে সেই ফোনটা আপনারা কনসিডার করতে পারেন। যাই হোক, 190 গ্রাম ওজনের স্মার্টফোন, হাতে প্রিমিয়াম ফিল যতটা না দিতে পারছে তার থেকে লাইট ওয়েট ফিল দিচ্ছে, এটুকু বলতে পারি। কারণ একটা প্রিমিয়াম স্মার্টফোন হলে পেছনে গ্লাস বডি ডিজাইন হয়, একটু শক্তপোক্ত দেখতে হয়। এই ফোনটায় সেই ফ্ল্যাগশিপ লেভেলের প্রিমিয়াম ফিলটা কিন্তু আসছে না। আর যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটাও পলিকার্বনেট, এটা মানতেই হবে। ডিজাইনটা যথেষ্ট ভালো, আই ক্যাচি দেখতে লাগছে। আর ডিজাইনে দুটো জিনিস বলবো, এখানে এয়ার ব্লাস্টার রয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক নেই, আর এখানে কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই। ডুয়েল সিম আপনি ইউজ করতে পারবেন, সিমের সাপোর্ট নেই। এছাড়াও ডিজাইনের ক্ষেত্রে IP54 এর রেটিং দেওয়া হয়েছে। ওই হালকা ফুলকা জলের ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। তার মানে এই নয় যে আপনি জলে বা বৃষ্টিতে ইচ্ছে করে ভেজাবেন। তাহলে এবার যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, 1.5K এর একটা অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। না, এখানে 144 হার্টজ বলছে ঠিকই, কিন্তু আপনি যখন UI স্ক্রল করবেন, যখন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করবেন, তখন সেটা কিন্তু 120 হার্টজেই রান করছে। এবং বেশিরভাগ অ্যাপ্লিকেশন 120 হার্টজের সাথে অপটিমাইজ, সেখানে কোনো রকম অসুবিধা নেই। এমনকি UIও যথেষ্ট স্মুথ ছিল। এর ডিসপ্লেতে স্কট সেনসেশন গ্লাস প্রোটেকশন রয়েছে। আর এখানে 3000 নিটসের যে পিক ব্রাইটনেস রয়েছে সেটা একটা গিমিক মাত্র। এখানে HBM মানে হাই ব্রাইটনেস মোড যেটা রয়েছে, ডাইরেক্ট সানলাইটে 1400 নিটস পর্যন্ত যায় এবং সেটা যথেষ্ট ভালোভাবে ভিজিবল, কোনো রকম অসুবিধা হয় না। এছাড়াও HDR10+ এর সাপোর্ট রয়েছে। ইউটিউবে আমি 4K যখন ভিডিও দেখলাম কোনো রকম ল্যাগ বা জিটারনেস পাইনি। যদিও ল্যাগ পেতাম তাহলে কিন্তু আরও বেশি অবাক হতাম, কারণ এখানে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও ভিডিওর কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, তবে যে অ্যামোলেড ডিসপ্লে প্যানেলটা একটু পাঞ্চি কালার প্রোভাইড করছিল, সেটা আই ক্যাচি দেখতে লাগছিল। আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চুটিয়ে নিতে পারবেন। ডুয়েল স্টুডিও যে স্পিকারটা রয়েছে সেটাও যথেষ্ট ভালো পারফর্ম করছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক, ইনস্ট্রুমেন্টাল, সেগুলোর সেপারেশন যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, এবারে আসি এই ফোনটার সব থেকে আলোচিত বিষয়, ফোনটার পারফরমেন্স। এখানে Qualcomm Snapdragon 8 Generation 2 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটার একটা 8GB 128GB ভ্যারিয়েন্ট রিসেন্টলি লঞ্চ করেছে, যেটার দাম 32,000 রুপির আশেপাশে। কিন্তু এক্ষেত্রে একটা ক্যাচ আছে। আপনি যদি 8GB 128GB ভ্যারিয়েন্টটা নেন তাহলে DDR5X র্যাম পাবেন, কিন্তু সেখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। কিন্তু আপনি যদি 256GB ভ্যারিয়েন্টটা নেন তাহলে সেখানে UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা খুব একটা আপনার ডেইলি লাইফের যে পারফরমেন্স তাতে হেরফের দেবে না। গেমিং করলে বা ডেটা ট্রান্সফার বেশি করলে তখন একটু হেরফের দেখলেও আপনি দেখতে পেতে পারেন। কিন্তু আমি রেকমেন্ড করবো যে 256GB ভ্যারিয়েন্টটাই নেওয়া উচিত। এর সঙ্গে আমরা যখন অ্যান্টুটু চেক করলাম, প্রায় 16 লাখের আশেপাশে স্কোর দিয়েছিল। আমি হেভি ইউজ করেছি, এমনকি স্ট্রেস টেস্ট করেছি, ফোনটা কিন্তু গরম হয়নি। এটা আমার খুবই অবাক লেগেছে, কারণ পাওয়ারফুল প্রসেসর একটু হলেও গরম হওয়াটা স্বাভাবিক। আর টুকটাক যেটুকু গরম হয় সেটা প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে হয়। আর গরম হলেও এটা না পারফরমেন্স একেবারেই ড্রপ করে না। আপনি গেমিং করছেন, বুঝতেই পারবেন না যে কোথাও ফ্রেম ড্রপ করছে বা ল্যাগ করছে। যাই হোক, আমি PUBG বা BGMI খেলে দেখলাম একদম স্মুথলি খেলা যায়, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ কিচ্ছু আমি পাইনি। যদিও এক্ষেত্রে একটা কথা মনে করে দিই, আমি কিন্তু এখানে কোনো রকম কভার ছাড়া ফোনটা ইউজ করেছি। হয়তো আপনি যখন ফোনটা কভার দিয়ে ইউজ করবেন একটু হলেও গরম হতে পারে, কিন্তু হ্যাঁ, যদি আপনি গেমিং করেন, হেভি স্ট্রেস দেন, তাহলে বলবো কভার ছাড়া ফোনটা ইউজ করুন। তার থেকেও বড় কথা, এখানে একটা বড়সড় ভেপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, তার জন্যও হতে পারে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। পারফরমেন্স এরিয়া যথেষ্ট স্টেবল। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন স্মুথলি ওপেন করে দিচ্ছে, সে যত হেভি অ্যাপ্লিকেশনই হোক না কেন। এমনকি এডিটিং অ্যাপ্লিকেশনও ঠিকঠাকভাবে চালিয়ে দিতে পারছে। আমি জেনশিন ইম্প্যাক্টও খেলেছি, তো সেক্ষেত্রেও স্মুথ পারফরমেন্স। আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলেও এই ফোনটাকে আপনি কনসিডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ভালোভাবে গেমিং চেক করার পর বলছি। কিন্তু হ্যাঁ, একটা জায়গা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আমি ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে বেশ কয়েকবার ইউটিউবটা ক্র্যাশ করেছে, এমনকি একবার ক্যামেরায় ভিডিও শ্যুট করতে করতেও ইউটিউবটা ক্র্যাশ করে গেছে, আপনারা দেখতেই পেলেন। যাই হোক, অ্যান্ড্রয়েড 14 এর সাথে সাথে ফানটাচ ওএস এর কাস্টমাইজেশন রয়েছে।
প্রত্যেকটা প্রয়োজনীয় ফিচার রয়েছে, সেই সমস্ত নিয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, পরবর্তী আপডেটে যদি আইকিউ এই টুকটাক প্রবলেমগুলো সলভ করে দেয় তাহলে ওয়ান অফ দ্য স্টেবল ইউআই। তবে আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে যে হট অ্যাপস, হট গেমসের মতো যে ভি স্টোর অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ডিসেবল রয়েছে। আপনি চাইলে ভি স্টোরে গিয়ে ওপেন করে নিতে পারেন, আমি জানি সেটা আপনারা কখনোই করবেন না। যাই হোক, 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। ওভারঅল আমরা যদি কানেক্টিভিটি নিয়ে এবার কথা বলি তাহলে ওয়াইফাই 7 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.3, কানেক্টিভিটিতে কোনো রকম ইস্যু আমি পাইনি। এছাড়াও এনএফসি সাপোর্ট কিন্তু নেই, এই প্রাইসে এনএফসি পাওয়াটা উচিত ছিল। যাই হোক, এর পাশাপাশি আমি যখন হটস্পট চেক করলাম, হটস্পটে কিন্তু বেশ ভালো স্পিড আমি অ্যাচিভ করেছি। 5G তো অনায়াসে আপনি ভালোভাবেই চালাতে পারবেন। যাই হোক, এবার 5100 mAh এর ব্যাটারি, এখানে বেশ বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। তো অনেকেই দেখলাম 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন বলছেন, কিন্তু একদিনেরই মেরে কেটে আপনি ব্যাটারি ব্যাকআপ এখানে পাবেন। যেহেতু হেভি প্রসেসর, তাই জন্য কিন্তু আপনি ফোনটা যেহেতু বেশিক্ষণ ধরে ইউজ করবেন, গেমিং করবেন, মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টা বা 7 ঘন্টা 15 মিনিট আপনি হেভি ইউজে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্ক্রিন অন টাইমের কথা বলছি। আর যে 120 ওয়াটের চার্জারটা দেওয়া হয়েছে সেটা তো ইনসেন, মানে মোটামুটি 20 থেকে 25 মিনিটে আপনার ফোনটা ফুল চার্জ করে দিচ্ছে। হ্যাঁ, গরমকালে হয়তো আর একটু বেশি টাইম লাগবে, যেহেতু ফোনটা একটু গরম হবে তখন চার্জিং স্পিড একটু স্লো হতে পারে। কি জানি কে যেন হঠাৎ করে বলেছিল এই ফোনটায় ভিভো X100 সিরিজের ক্যামেরা সেন্সর রয়েছে, তার মানে একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা নাকি প্রোভাইড করা হয়েছে। যাই হোক, সব থেকে বড় কথা এখানে কোনো রকম টেলিফটো সেন্সর নেই। তার থেকেও বড় কথা, এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা দেওয়া হয়েছে সনি IMX 920 সেন্সর। হ্যাঁ, মানছি যে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর, তবে অপটিমাইজেশন বলে তো একটা কথা থাকে, ভিভোর অপটিমাইজেশন ভিভো নিজে করে এবং সেখানে আলাদা একটা চিপ ইন্ট্রোডিউস থাকে। আইকিউ কিন্তু এখানে কোনো রকম আলাদা ক্যামেরার জন্য চিপ ইন্ট্রোডিউস করেনি, হ্যাঁ গ্রাফিক্সের জন্য করেছে। যাই হোক, এখানে আমি বেশ কিছু ছবি তুললাম, ডাইরেক্ট সানলাইটে বেশ ভালো ছবি আসে, শার্পনেস ভালো থাকে, তবে স্ক্রিন অ্যালগোরিদমে একটু ওয়ার্ম টোন প্রোভাইড করে। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি লাগে, দেখতে ভালো লাগে। আপনি যদি তার মধ্যে একটু এফেক্ট অ্যাড করে নেন, অবশ্যই এই ফোনটার ক্যামেরা যথেষ্ট স্টেবল। এমনকি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনে আমরা বারবার কমপ্লেন করি যে ক্যামেরাটা একেবারে স্টেবল নয়, এখানে বেশ ভালো একটা স্টেবল ক্যামেরা দেওয়া হয়েছে, OIS রয়েছে। তবে এখানে আর একটা ক্যাচ রয়েছে, 4K আপনি 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন ঠিকই রেয়ার ক্যামেরা দিয়ে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দেওয়া হয়েছে, প্রথমত সেখানে 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়, এটা একেবারেই মানা যায় না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে অন্তত 1080p 60 FPS দিক 4K পাওয়া উচিত ছিল। যাই হোক, সেটাও আমরা ছেড়ে দিলাম, কারণ এখানে প্রসেসর কিন্তু সাপোর্ট রয়েছে। আর যে ফ্রন্ট ক্যামেরায় আমি বিভিন্ন ধরনের ছবি তুলেছি, বেশ কিছু জায়গায় ফ্রন্ট ক্যামেরায় যদি আমি সানলাইটের একদম সামনে থাকি তাহলে কিন্তু এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক করতে পারছে না, বেশ কিছু জায়গায় ছবির শার্পনেস একটু কমে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে আপনি চাইলে ভিভোর অ্যালগোরিদমটা রাখতে পারবেন, স্মুথ স্ক্রিন করে দিতে পারবেন, আবার না চাইলে একদম নর্মাল টোনে ছবি তুলতে পারবেন। আপনার পছন্দ মতো এই টোনটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। যাই হোক, আমি অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও শ্যুট করেছি, যেগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এটা তো একদম সত্যি কথা, এখানে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা নয়, একটা স্টেবল ক্যামেরা ফুটেজ দিয়েছে। আর যে প্রাইস রেঞ্জে পাওয়া যায়, সত্যি কথা বলতে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন যদি আপনি চান তাহলে সেই প্রাইস পয়েন্টে S21 FE এর থেকে বেটার ক্যামেরা, আপনি যদি ভিভোর দিকে যেতে চান ভিভো V30 এর থেকে বেটার ক্যামেরা। সো ওভারঅল আপনার হাতে অপশান রয়েছে। যাই হোক, এবার সবশেষে কনক্লুশন পার্টে আসি। দেখুন, আপনার বাজেট যদি একদমই টাইট হয় এবং সবথেকে পাওয়ারফুল ডিভাইসটা, সবথেকে গেমিং সেন্ট্রিক ডিভাইসটা আপনি কিনতে চান, তাহলে চোখ বন্ধ করে iQOO Neo 9 Pro-কে আপনি বেছে নিতে পারেন। কিন্তু একটু প্রিমিয়াম দেখতে হবে, একটু কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স একটু বেটার থাকবে, তাহলে বেশ কিছু টাকা, প্রায় 7-8 হাজার টাকা বেশি খরচ করে OnePlus 12 বার আপনার হাতে অপশান রয়েছে। তবে হ্যাঁ, নো ডাউট পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে, গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে দিস স্মার্টফোন ইজ ভ্যালু ফর মানি, সুপার ভ্যালু ফর মানি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ দেখেছেন মানে নিশ্চয়ই আপনার ভিডিওটা ভালো লেগেছে, লাইক করে রেখে যাবেন। আর নতুন হয়ে থাকলে জানেননি কি করতে হবে।